শুনতে পাচ্ছ তোমরা? ওকে, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? মিস, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা, আমরা কি পড়াশোনা করছিলাম বলো দেখি। ন্যারেশন। ন্যারেশন। আচ্ছা, ক্লাস হওয়ার পরে ক্লাস তো আসসালামু শেষ আলাইকুম হয়েছে। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি মিস। বললাম যে ক্লাস তো শেষ হয়েছে, তাই না? এর আগেও কয়েকটা ক্লাস হয়েছে। তো ক্লাস হওয়ার পরে তোমরা কেউ কি বাসায় মানে লেকচারটা আবার শোনা অথবা ক্লাস মানে আবার না শুনলেও তোমরা তো নিজেরা প্র্যাকটিস করতে পারো, ওরকম করেছো তোমরা? জি মিস। আচ্ছা, ঠিক আছে। আজকে যে বুঝতেই পারবো, কারণ আমাদের তো আর বেশি বাকি নাই, মানে তোমাদের তো আর প্যাসেজ ন্যারেশন নাই, তো আমাদের খুব বেশি আইটেম আর বাকি নাই। ওটুকু করে ইনশাল্লাহ আজকে আমরা ইয়েতে শুরু করে দিব, প্র্যাকটিস শুরু করে দিব। কেমন? ম্যাম। ঠিক আছে। আমি ভীষণ মুশকিলে পড়ে গিয়েছি। আমার কি যেন হয়েছে, আমি রেকর্ড করছি কিন্তু ওটাতে কথা শোনা যাচ্ছে না এখন। মিস, এরকম অনেক ম্যামদেরই প্রবলেম হচ্ছিল। আমার কখনো এরকম হয় নাই, প্রিভিয়াসলি কখনো হয় নাই। আমি রেকর্ড করলে একটা সমস্যা ছিল, আমি ফোনে রেকর্ড করি তো তোমাদের আওয়াজটা ভিডিওতে থাকে না, কিন্তু এই জন্য আমি সব কিছু বলি বা তোমরা কি যখন প্র্যাকটিস করাই তোমরা কোন অ্যান্সার দিচ্ছ সেটা বলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে যেটা হয়েছে রেকর্ডিংয়ে, তোমাদের কথাও শোনা যাচ্ছে না, আমার কথাও শোনা যাচ্ছে না। তো আমি যেটা নিয়ে কি করব, কয়েকদিন আগে লিপি ম্যাম যে ওনারা এরকম প্রবলেম হচ্ছিল, পরে পরে ম্যাম যে একটা মোবাইলের দোকানে গিয়ে দেখাইছে, তারপর এখন দেখা যাক। আমরা ইন্টারোগেটিভ করেছি না? জি মিস। ইম্পারেটিভও তো করেছিলাম আমরা, মনে অপটেটিভ থেকে শুরু করার কথা নাকি? দেখো তো ইন্টারোগেটিভের 2টা স্লাইড আছে, পরের স্লাইডটা করা হয়েছিল বলো তো? না মিস, এটা করা হয়নি। এটা করা হয়নি তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এই পেজ থেকে এখান থেকে করি। আচ্ছা, ইন্টারোগেটিভে যেটা, সরি এটা কি ইম্পারেটিভ? ও এটা ইম্পারেটিভ। এই যে, ও ইন্টারোগেটিভ, এটা ঠিক আছে। ইম্পারেটিভ শুরু করেছিলাম মনে হয়, তাই না? ইম্পারেটিভের পরের স্লাইডটা করা হয় নাই, তাই তো? নাকি ইম্পারেটিভ একদমই করা হয় নাই? জি মিস। মানে একেবারে শুরুই করা হয় নাই, ইন্টারোগেটিভ পর্যন্ত করা হয়েছে, এটা বলতেছো? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেই শুরু করি। দেখো স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছো? জি মিস, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখো এখানে বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝো, যখন কোনো আদেশ অনুরোধ বুঝায়, নিষেধ বুঝায়, তখন ওটা আমরা ইম্পারেটিভ বলি। আমার কেন যেন মনে হচ্ছে এটা করা হয়েছে। আচ্ছা যাই হোক, আরেকবার বললে অসুবিধা নাই, তোমাদের একটা রিভিশন হয়ে যাবে। তো এইখানে দেখো, যখন, তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কয়েক রকম ভাব প্রকাশ করা সম্ভব। তো যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে অনুরোধ বুঝাবো তখন ওটা রিকোয়েস্ট হবে, ঠিক আছে? মানে রিপোর্টিং ভার্বটা আমরা চেঞ্জ করে দেওয়ার সময় ওই রিপোর্টেড স্পিচে রিকোয়েস্ট লিখবো। ওই যে আমরা বলি না যে মাদার সেইড বা টোল্ড, ওই জায়গাগুলোতে আমরা রিকোয়েস্ট দিব যদি অনুরোধ বুঝাই। আদেশ বুঝালে অর্ডার বা কমান্ড লিখতে হবে। ক্ষমা বুঝালে বেগ, আর উপদেশ বুঝালে অ্যাডভাইস হবে। একটা কথা বলি, অ্যাডভাইস আর অ্যাডভাইসের মধ্যে তফাৎ কি বলো তো? যখন
ADVISE, অ্যাডভাইস হবে, ওইটার মানে হচ্ছে তোমাদের উপদেশ দেওয়া। আর যখন ADVICE হবে, ওইটা হচ্ছে অ্যাডভাইস, মানে ওইটা যেই উপদেশটা তোমাকে দেওয়া হলো, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সবসময় সত্যি কথা বলবে, এটা একটা উপদেশ। তো এই উপদেশটা হচ্ছে অ্যাডভাইস, ঠিক আছে, মানে এটা নাউন। যাই হোক, আর যদি কোনো রকম এরকম না বোঝায় সেক্ষেত্রে টেল ব্যবহৃত হবে। এখন দেখো রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম হলে উল্লিখিত ভার্বগুলোর ফর্মও পাস্ট ফর্ম হবে। আচ্ছা, এখানে দেখো মাদার সেইড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওয়ালাইকুম আসসালাম। এইখানে কি বলছে? এখানে বলছে মাদার অ্যাডভাইজড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজটা পরে চলে আসছে। আর এখানে যেহেতু সেইড আছে, মানে এটা কি পাস্ট ফর্মে আছে, তাই না? রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে, এই জন্য যখন আমি অ্যাডভাইস দিব, ঠিক আছে, মানে ন্যারেশন চেঞ্জ করার সময় যখন অ্যাডভাইস লিখব, ওইখানেও আমার পাস্ট ফর্ম করে দিতে হবে, অ্যাডভাইসড হয়ে যাবে। এটা যদি অন্য কোনো কিছু হতো, আদেশ বোঝাতো, তাহলে অর্ডারড হয়ে যেত। মানে তোমার আগে খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেইখানে কোন টেন্স দিচ্ছে। যদি সেইড থাকে, টোল্ড থাকে, পাস্ট টেন্স থাকে, তার মানে কি তোমার চেঞ্জ করার সময় ওই ভার্বটাকেও, রিপোর্টিং ভার্বটাকেও চেঞ্জ করে পাস্ট টেন্সে করে নিতে হবে। আচ্ছা, এখন দেখো রিপোর্টেড স্পিচটি যদি মূল ক্রিয়া দিয়ে শুরু হয়, মানে শুরুতেই ভার্ব থাকে, এরকম থাকলে কি হবে? রিপোর্টিং ভার্ব হিসেবে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু ব্যবহার করতে হবে, আর রিপোর্টেড স্পিচটি হুবহু লিখতে হবে। কেমন দেখো, হি সেইড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স, মানে সে আমাকে বলল এটা এখনই করো। তাহলে এখানে কেমন হবে? হি টোল্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স, ঠিক আছে? কারণ এরকম হওয়ার কারণ কি হচ্ছে দেখো, এটার শুরুতে আর অন্য কিছু নাই, ডিরেক্ট ভার্ব, ডু ইট অ্যাট ওয়ান্স। ডু একটা ভার্ব, তো যেহেতু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাই ওইটাকে চেঞ্জ করার সময় তোমার হুবহু ওই জিনিসই লিখে দিতে হবে, শুধু সাথে একটা টু ব্যবহার করতে হবে। কেমন? হি টোল্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স। কেমন? এরপর দেখো 3 নম্বরে কি বলছে। ওয়ালাইকুম আসসালাম। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ আছে, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে নট টু বসে। যেমন এর আগে মাত্র তোমাকে কি বলছে, ডু ইট অ্যাট ওয়ান্স, এটা এখনই করো। তো সেম ভাবে তো আমরা মানে কোনো একটা নেগেটিভও বলি যে এই কাজটা করবে না, তখন কিভাবে চেঞ্জ করবা? দেখো, ফাদার অর্ডারড মি নট টু রান ইন দ্য সান। কেমন? এখানে অর্ডারও দিতে পারো, অ্যাডভাইসও দিতে পারো, তবে অর্ডারের চেয়ে আমার মনে হয় কি অ্যাডভাইসই মনে হয় ভালো, ঠিক আছে? জি মিস। যে রোদ্রে দৌড়াদৌড়ি করবা না। তাহলে ফাদার অ্যাডভাইসড মি, এখানে মি কেন? কারণ আগের সেন্টেন্সে বলে দেওয়া আছে যে সেইড টু মি, তো অ্যাডভাইসড এর পরে টু বসে না, ঠিক আছে? ফাদার অর্ডারড মি বা অ্যাডভাইসড মি, এখানে টু বসে না। টেলের পরেও টু বসে না, শুধু সে বা সেইড থাকলে তখন টু বসবে। তাহলে ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। কেমন? যেহেতু এখানে নেগেটিভ আছে, ডু নট আছে, এজন্য ডু নটের জায়গায় নট টু বসবে। কেমন? খেয়াল থাকবে? জি মিস। আচ্ছা, এরপরে দেখো রিপোর্টেড স্পিচটি প্লিজ দ্বারা আরম্ভ হলে প্লিজ তুলে দিয়ে কাইন্ডলি ব্যবহার করা হয় প্রথমে, আর শুধু প্লিজ বাদ দিলেও চলে, ঠিক আছে? কিরকম দেখো, মতিন সেইড টু হামিদ প্লিজ লেন্ড মি ইয়োর পেন। হামিদকে বললো কি, প্লিজ আমাকে তোমার কলমটা ধার দাও। এটার দুই রকম করে পরিবর্তন করা যাচ্ছে। একটা দেখো, মতিন রিকোয়েস্টেড হামিদ টু লেন্ড হিম হিজ পেন, এটা হচ্ছে ইজি, ঠিক না? যেহেতু প্লিজ বলছে আমরা বুঝতেই পারছি এটা একটা রিকোয়েস্ট বা অনুরোধ, তাহলে আমরা সরাসরি ভার্বটা চেঞ্জ করে রিকোয়েস্টেড হামিদ টু লেন্ড হিম হিজ পেন, এইরকম। আর হিমে অবশ্যই ন্যারেশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই যদি প্রোনাউন ইউজ করো, ওই প্রোনাউন দিয়ে কোন সাবজেক্টকে বোঝাচ্ছ সেইটার ক্যাপিটাল লেটারটা লিখে দিবা, প্রথম অক্ষরটা ক্যাপিটালে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবা, কারণ এখানে দুইজনই পুরুষ, দুইজনের জন্য সেম প্রোনাউন ইউজ হবে।
কাজেই এই প্রোনাউন দিয়ে তুমি কোন জনকে বোঝাচ্ছ সেটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। এখন দেখো, মতিন রিকোয়েস্টেড হামিদ টু কাইন্ডলি লেন্ড হিম হিজ পেন, মানে প্লিজটা সরিয়ে শুরুতে কাইন্ডলি বসানো লাগছে, টু কাইন্ডলি লেন্ড হিম হিজ পেন। তবে তুমি যদি কাইন্ডলি নাও দাও সেক্ষেত্রেও খুব একটা অসুবিধা নাই, কারণ দুই রকমই এখানে সঠিক। ঠিক আছে, কিন্তু যদি প্লিজ দিয়ে শুরু হচ্ছে অথচ সেন্টেন্সটা কি কোনো কিছু অনুরোধ করে করতে নিষেধ করা হচ্ছে, প্লিজ ডোন্ট টেল হিম দ্য সিক্রেসি, মানে তাকে গোপন কথাটা বলবে না, ঠিক আছে, বা গোপনীয়তার ব্যাপারটি জানাবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, মতিন রিকোয়েস্টেড মি নট টু টেল হিম দ্য সিক্রেসি। এখানে ওই যে আগের মতন ডু নট দিয়ে যেমন ছিল, ঠিক আছে, এই যে ডু নট রান ইন দ্য সান, নট টু, এখানেও সেমভাবেই নট টু দিয়ে শুরু হচ্ছে। প্লিজ দিয়ে যদি নেগেটিভ কিছু করতে বলে, মানে ডু নট আসে বা কোনো কিছু না বোধক থাকে, তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় সিম্পলি নট টু, মানে নর্মাল ইম্পারেটিভ সেন্টেন্স যেভাবে আমরা চেঞ্জ করি সেভাবে চেঞ্জ করে দিব, কাইন্ডলি বা কোনো কিছু বসানোর দরকার নাই। মনে থাকবে? আচ্ছা, এরপরে কি দেখো, রিপোর্টেড স্পিচে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস মানে হচ্ছে কাউকে সম্বোধন করা বোঝায়, ঠিক আছে, কাউকে সম্বোধন করা বোঝালে বাদ দিতে হবে অতিরিক্ত হিসেবে অ্যাড্রেসিং যোগ করতে হয়। যেমন হি সেইড সুমন কাম হেয়ার, হি টোল্ড সুমন টু গো দেয়ার, এভাবে বলতে পারো, বা অ্যাড্রেসিং সুমন, হি টোল্ড হিম টু গো দেয়ার। কোনটা সোজা বলো, কোনটা সহজ? হি টোল্ড সুমন টু গো দেয়ার। আচ্ছা, এখানে আসলে কোনটা সহজ কোনটা কঠিন এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তো দুই রকম ভাবেই করা যায়, যার যেটা সুবিধা লাগবে সে সেটা করবে। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে এই দুইটাকে এক সেন্টেন্সে গুলিয়ে ফেলবা না, মানে এরকম আবার করে দিও না যে হি টোল্ড সুমন হিম টু গো দেয়ার, এরকম টাইপের কোনো কাজ করবা না। করলে হয় হি টোল্ড সুমন টু গো দেয়ার এভাবে লিখে দিবা, আর নয়তো অ্যাড্রেসিং সুমন দিয়ে কমা দিবা, দিয়ে বাকিটুকু যেরকম করে করতে হয় সেভাবে করবা। মনে থাকবে? এটা এটা একটু কেয়ারফুল থাকবা। শুরুটা ছোট, শুরুটা দেওয়া ইজি, কিন্তু যদি কেউ পরেরটা দিয়ে করতে চাও কোনো অসুবিধা নাই। কেমন? অ্যাড্রেসিং দিয়ে দিতে পারো, অথবা সরাসরি বাদ দিয়ে ওটাকে একসাথে করে দিতে পারো। আচ্ছা, এখন দেখো, রিপোর্টেড স্পিচটি লেট দিয়ে শুরু হলে কিভাবে হবে। লেট দিয়ে যখন কোনো কিছু শুরু হবে তার মানে ওইটা হচ্ছে তুমি একটা কোনো প্রপোজাল দিচ্ছ, কেমন, ওইটার এই জন্য রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে তোমার প্রপোজ বা সাজেস্ট কথাটা ইউজ করতে হবে। এই যে দেখো, দ্য স্টুডেন্টস সেইড টু মি লেট আস অ্যারেঞ্জ ফর আ পিকনিক, তো চলুন একটা কি পিকনিক আয়োজন করা যাক, ঠিক না, স্টুডেন্টরা আমাকে বলল। তাহলে এখানে কি হবে, স্টুডেন্টস প্রপোজড টু মি দ্যাট উই শুড অ্যারেঞ্জ ফর আ পিকনিক। ঠিক আছে, যেহেতু এটা একটা প্রস্তাবের মতন বা এটা একটা পরামর্শের মতন, সেজন্য এখানে রিপোর্টিং ভার্বটা আমাদের প্রপোজ বা সাজেস্টে নিয়ে আসতে হবে। আর অ্যাজ ইউজুয়াল ওই যে কমা উঠে গিয়ে দ্যাট বসাইতে হবে, ওরকমই। আচ্ছা, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে লেট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ যদি প্রস্তাব না বুঝায়, তবে কর্তার পরে মে বা মাইট কিংবা মাইট বি অ্যালাউড টু বসাতে হয়। এই কথাটা একটু বড়, মাইট বি অ্যালাউড টু, তারপর ভার্বের কি সিম্পল ফর্মটা বসবে, মানে বেস ফর্ম। ঠিক আছে, এখন দেখো বাক্যের অর্থানুসারে যে কোনো রকম পরিবর্তন হতে পারে। কি বলছে দেখো, সুমন সেইড লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, এটা কিন্তু প্রপোজাল না, এটা কোনো কাজ করার প্রস্তাবনা না, এটা মানে হচ্ছে ওকে কথা বলতে দাও, ঠিক আছে, ওকে একটা কোনো কাজ করতে দাও, পারমিশন দাও, এরকম বোঝায়। তাহলে এখানে কি হবে, সুমন সেইড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, এইভাবে দিতে পারো। তোমার হয় মাইট সে বা মে সে এরকম বলতে হবে, অথবা মাইট বি অ্যালাউড টু এভাবে বলতে হবে।
তো প্রথম সেন্টেন্সে সিম্পলি করে দিয়েছি কি, সুমন সেড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। ইজি না? খুব কি বেশি কঠিন হচ্ছে? লেট দিয়ে থাকলে তোমাদের মাইট দিয়ে করতে হবে। সেড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। একটা প্রথমটার মানে ডিরেক্ট স্পিচের কথাটা হচ্ছে সুমনকে, মানে সে সুমন বলল ওকে যা ইচ্ছা তাই বলতে দাও। আর পরেরটা বলল কিভাবে, যে সুমন বলল যেন ও যা ইচ্ছা তাই বলতে পারে, মানে মে বা মাইট দিয়ে তো এরকমই বোঝায়। আচ্ছা, এরপরেরটা দেখো, হি সেইড টু মি লেট মি কাম ইন। তাহলে এখানে কি হবে, সে অনুমতি চাচ্ছে, তাই না? আমাকে ভেতরে আসতে দেয়া হোক এরকম, বা ভেতরে আসতে দিন এরকম। তাহলে হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। হি রিকোয়েস্টেড মি টু লেট হিম কাম ইন। ঠিক আছে, এই জায়গাটায় মে বা মাইট বসায় নাই কিন্তু, সেকেন্ড রকম যেটা হি রিকোয়েস্টেড মি টু লেট হিম কাম ইন, এখানে দেখো মে বা মাইট বসানো নাই, এখানে ডিরেক্ট ইনফিনিটিভ দিয়ে করে ফেলা হয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা যদি সেম রুলস মনে রাখার চেষ্টা করো, তোমরা চাইলে সেকেন্ড টাইপে করতেই পারো, যেটা তোমাদের সহজ হয় সেটা করবা। কিন্তু মানে আমি বলি যে যদি তোমরা মে মাইট দিয়ে মনে রাখতে চাও, সেই ক্ষেত্রে উপরেরটা করতে পারো, যে হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। কিন্তু তোমাদেরকে আবার যদি এরকম এটা কঠিন লাগে যে মাইট বি অ্যালাউ এর সাথে আবার ইডি যোগ করে অ্যালাউড বানাইতে হবে, তারপর টু বসাইতে হবে, এত বড় লিখবা না, এভাবে লিখতে চাও না, সেক্ষেত্রে তোমরা সেকেন্ড টাইপে করতে পারো, যে হি রিকোয়েস্টেড মি টু লেট হিম কাম ইন। কেমন? এখানে লেট যেটা সেটাই থাকলো, এখানে কিন্তু উঠে যাচ্ছে না, এই জন্য বললাম যে এখানে আবার দুইটা গোলমাল না হয়ে যায়। তো এখন দেখো রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হচ্ছে। ঠিক আছে, মানে সবখানেই একই রকমই, ওই টেন্স যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চেঞ্জ করতাম, সবখানে আলটিমেটলি ওরকমই চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছ সবাই, এক্সারসাইজ শুরু হয়েছে। এইবার যেটা করবা, তোমরা এই এক্সারসাইজগুলো আমাকে বলবা, ঠিক আছে? তো তাহলে শুরু করো, দেখি এক নাম্বারটা কি। হি said to the servant go to market। তাহলে এখানে কি হবে? বলো, আমি তো আগেই বলবো না, আগে তোমাদের বলতে হবে। আর একটু জোরে বলো বাবা, আমি না শুনতে পাচ্ছি না, আর একটু বলো, ক্লিয়ার আসে নাই কথাটা। হি told the servant to go to market। আচ্ছা, সবাই শুনেছো? ওটা কি ঠিক আছে? বলো কার কি মনে হচ্ছে, যদি কারোর ভুল মনে হয় তাহলে সে আরেক রকম বলতে পারো, যদি ঠিক মনে হয় তাহলে বলো যে হ্যাঁ মিস ওটা ঠিক আছে। চুপ করে যাও কেন? কি মনে হচ্ছে, ওটা ঠিক হয়েছে? আচ্ছা, হ্যাঁ ওটা ঠিক হয়েছে। তবে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো সেই ক্ষেত্রে এটা অর্ডার বলতে পারো, মানে টোল্ড না দিয়ে তোমরা এখানে অর্ডার্ড ভার্বটা ইউজ করতে পারো, যে হি অর্ডার্ড দ্য সার্ভেন্ট টু গো টু মার্কেট। কেমন? তাহলে ওটা ভালো হয়, টোল্ড দিলে ভুল হবে না। তবে যেহেতু আমরা কি পড়লাম, আদেশ মানে যেরকম বোঝাবে ভাব অনুযায়ী আমরা কি ভার্বটা চেঞ্জ করে দিব, ঠিক না? সেই জন্য আমি অর্ডার দিতে বলছি এখানে। তারপরে দেখো 2 নাম্বার কি, দ্য টিচার সেড টু দ্য বয় কাম ইন। এটা কি হবে? বলো, একদম পিচ্ছি একটা সেন্টেন্স, কাম ইন। তো এটাকে কেমনে চেঞ্জ করবা তোমরা? হুম, চেষ্টা করো শুরু। হ্যাঁ,
না, আস্কড হবে না। না না, আস্ক না। তুমি টোল্ড দিতে পারো বা পারমিটেড দিতে পারো। দ্য টিচার। হুম। আচ্ছা, এবার একটু বলি। দ্য টিচার অর্ডার দ্য বয় টু গো ইন। ঠিক আছে, গো ইন মানে ভেতরে আসতে বলল। তো এখানে অর্ডার, অর্ডারও দিতে পারো, সিম্পলি টোল্ডও দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, মাদার সেড টু মি ডু নট ইডল অ্যাওয়ে ইয়োর টাইম। এখানে ডু নট দিয়ে আছে, নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে বলো? আচ্ছা, হ্যাঁ, এইভাবে হবে না। ঠিক আছে, ডু নট যেটা তোমার ডিরেক্ট ন্যারেশনে থাকবে সেটা ইনডিরেক্টে তুমি ওই সেমভাবে বসিয়ে দিলে ওটা ভুল হবে। তুমি ডু নট থাকলে কি আমরা নট টু করার কথা না? এই যে দেখো, এই যে, এই যে ডু নট, তাহলে ডু নট থাকলে কি নট টু করতে হবে। তার মানে এখানে এই যে ডু নট ইডল অ্যাওয়ে ইয়োর টাইম, এখানে আমরা বলতে পারি মাদার রিকোয়েস্টেড বলতে পারো বা শুধু অ্যাডভাইসড বলতে পারো। অ্যাডভাইস বলাই মনে হয় ভালো, তাই না, রিকোয়েস্টেড চাইতে। মাদার অ্যাডভাইসড মি নট টু ইডল অ্যাওয়ে মাই টাইম। ঠিক আছে। অথবা, অথবা মানে এটা হচ্ছে একদম তোমাদের যেভাবে মাত্র বললাম ঠিক সেইভাবে। তো আমি আরেকভাবেও বলে দিই, সেটা হচ্ছে মাদার ফরবেড মি টু ইডল অ্যাওয়ে মাই টাইম। এখানে নট টু বসাতে হচ্ছে না, কারণ ফরবিড মানেই নিষেধ করা। তো যেই সেন্টেন্সের মধ্যে আমরা ফরবিড দিব ওইখানে ওই ডু নটটা আর আমাদের মানে নটের কথাটা আর বলতে হয় না, না বোধকটা আর বলতে হয় না। ঠিক আছে। তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করতে পারো। আচ্ছা, প্লিজ দিয়ে এটা বলো। সাবিনা সেড টু তারেক প্লিজ প্লাক সাম ফ্লাওয়ার্স। 7 নাম্বারটা কি হবে? বলো বলো কি হবে? সাবিনা, এটা কি? প্লিজ দেখে আমরা কি বুঝতে পারছি যে এটা একটা অনুরোধ, তার মানে শুনো, রিকোয়েস্টেড এর পরে টু হবে না। এটা মনে হয় আমি শুরুতে একবার বললাম তোমাদের যে সেইডের পরে টু বসবে, আর কোনো কিছুর পরে টু বসানোর দরকার নাই। রিকোয়েস্টেড, অর্ডার্ড, টোল্ড এগুলো কোনো কিছুর পরেই টু বসাবা না। কেমন? সাবিনা রিকোয়েস্টেড তারেক টু প্লাক সাম ফ্লাওয়ার্স। অথবা আরেকটা কি বলতে পারতাম, কাইন্ডলি দিয়ে শুরু করতে পারতাম, তাই না? সাবিনা রিকোয়েস্টেড তারেক কাইন্ডলি টু প্লাক সাম ফ্লাওয়ার্স। ঠিক না? তো কাইন্ডলিটা না দিলেও চলে, আমরা দেখলাম না, স্ক্রিনে দেখেছি তো যে কাইন্ডলি না বললেও চলে। তো তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা করবে। আচ্ছা, এবার লেট দিয়ে একটা বলবা। শাহিদা, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 9 নাম্বারটা বলো। হি সেইড লেট আস গো আউট ফর আ ওয়াক। এটা কি বলো তো? এটা কি প্রপোজাল নাকি এমনি কোনো পারমিশন চাওয়া নাকি কি বলো তো? হ্যাঁ, প্রপোজাল। লেট যখন হয় তখন আমরা এই দুই রকম অর্থই করে থাকি। একটা হয় কোনো রকম প্রপোজাল মানে একটা প্রস্তাবনা বোঝায়, আর নয়তো কোনো একটা কিছুর অনুমতি জ্ঞাপন বোঝায়, মানে আমাকে একটা কাজ করতে দাও, দেওয়া হোক,
লেট মি ডু দিস, আমাকে এই কাজটা করতে দেওয়া হোক, ঠিক আছে। অথবা মানে সবসময় যে ভালো অর্থেই তা না, মানে এর আগে একটা সেন্টেন্স ছিল না যে লেট কি যেন নাম মনে নাই, লেট হিম টেল হোয়াট এভার হি লাইকস, মানে তাকে যা ইচ্ছা বলতে দাও। অনেক সময় যে রাগারাগি করে আমাদের বাবা মারা বলে না, ও যা ইচ্ছা করুক, যা ইচ্ছা করতে দাও, ওই সেইটার ইংলিশ ভার্সন আমরা লেট দিয়ে শুরু করি, ঠিক আছে। লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস এরকম আসবে। তো দেখো এখানে পরপর দুইটা আছে, একটা হচ্ছে লেট আস গো আউট ফর আ ওয়াক, এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে একটা প্রপোজাল, আর পরেরটা ঠিক প্রপোজাল না, পরেরটা ওই যে ইয়ের মতন হচ্ছে অনুমতির মতন, ঠিক না। তাহলে 9 নাম্বারটা হবে হি প্রপোজ দ্যাট দে শুড গো আউট ফর আ ওয়াক, ঠিক আছে, এটা প্রপোজ দিয়ে হবে। আর এর পরেরটা হবে কি, যে শাহিদা টোল্ড রাবেয়া দ্যাট শি মাইট বি অ্যালাউড টু হেল্প হার, ঠিক আছে। কি বললাম বলো তো, 10 নাম্বারটা কি হবে, শাহিদা সেইড টু রাবেয়া লেট মি হেল্প ইউ, এটা কি হবে? আমি তো কেবলই বললাম, শুনতে পাও নাই? আচ্ছা প্রবলেম হচ্ছে, ঠিক আছে তোমরাই বলো 10 নাম্বার কি হবে বলো। দশ নম্বরের অ্যান্সার কি হবে বলো। Sabiha said to Rabia, might she help her? সাবিহা সেড টু রাবেয়া, তারপরে কি বলেছো? Might she help her? না এটা হয় নাই, এটা হবে সরি কি জানো, শাহিদা, সাবিহা না তো, শাহিদা, শাহিদা টোল্ড রাবেয়া দ্যাট শি মাইট বি অ্যালাউড টু হেল্প হার, শি মাইট বি অ্যালাউড টু হেল্প হার, এবং এখানে শি দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি, শাহিদাকে বোঝাচ্ছি, মানে শাহিদা রাবিয়াকে বলল যেন তাকে হেল্প করার অনুমতি দেওয়া হয়, ঠিক না। তাহলে শাহিদা টোল্ড রাবেয়া দ্যাট শি মাইট বি অ্যালাউড টু হেল্প হার, কেমন। এখানে শির জায়গায়, প্রথম শির জায়গায় যেহেতু এস হবে, মানে শাহিদা কাকে হেল্প করতে চাচ্ছে, রাবেয়াকে, কাজে লাস্টে যখন মাইট বি অ্যালাউড টু হেল্প হার লিখবো, ওই হারের পাশে আমরা আর লিখে দিব, ওটা দিয়ে রাবেয়াকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবা। এর পরেরটা ইন্টারেস্টিং, 11 নাম্বার, দ্য ম্যান সেইড ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ঠিক আছে। দ্য মানে খাও, পান করো, আনন্দে থাকো, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু কাকে বলছে সেটা বলা নাই, কাজে তোমরা সিম্পলি দিয়ে দিবা দ্য ম্যান টোল্ড টু ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, শেষ। অথবা দ্য ম্যান অ্যাডভাইজড টু ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, আর কোনো সমস্যা নাই। আচ্ছা এইখানে দেখো অপটেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ মানে কি, আশাবাদ ব্যক্ত করা, ঠিক আছে, আশাবাদ ব্যক্ত করা। ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হবে, রিপোর্টিং ভার্ব উঠিয়ে উইশ বা প্রে বসাতে হবে, রিপোর্টেড স্পিচে কর্তার পরে মে বা মাইট ব্যবহৃত হবে। এই যে দেখো এগুলো সোজাই, মাই মাদার সেইড মে গড ব্লেস ইউ, মাই মাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, ঠিক আছে। কারণ অপটেটিভ সেন্টেন্স শুরুই হয় তোমার অধিকাংশ ক্ষেত্রে মে দিয়ে, তো ওইখানে চেঞ্জ হয়ে কী হবে, প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। পরেরটা দেখো লং লিভ দ্য কিং, তো এখানে মে দিয়ে শুরু হয় নাই, কিন্তু এটা মানেই হচ্ছে রাজা দীর্ঘজীবী হন, এটা একটা প্রার্থনার মতন বা উইশের মতন। তাহলে হি প্রেড দ্যাট দ্য কিং মাইট লিভ লং। বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? অপটেটিভ সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে, মানে ব্লেস করার কাজটা কে করছে, প্রথম সেন্টেন্সে গড করছে, সেকেন্ড সেন্টেন্সে কাকে বেঁচে থাকার কথা বলছে, কিংকে বেঁচে থাকার কথা বলছে। তো এখানে যার কথা বলা হবে তাকে বসিয়ে
তারপরে সাথে মাইট দিতে হবে, মাইটের পরে যে ভার্বটা সেন্টেন্সে ছিল ওটা বসাইতে হবে, তারপর যদি বাকি অংশ থাকে সেটা। ঠিক আছে, হি প্রেড দ্যাট দ্য কিং মাইট লিভ লং। ঠিক আছে, তো এখানে বলো দেখি কি হবে। দ্য টিচার সেড টু মি মে ইউ শাইন ইন লাইফ, এটা কি হবে? বলো বলো, একজন বলো। এখানে উইশড দিতে পারো, ঠিক আছে, দ্য টিচার উইশড দ্যাট, তারপর কি কি বসাইতে হবে? ইউ বসাবো? রিপোর্টেড না, আহা, আই মাইট। টিচার কাকে উইশ করছে, কে শাইন করবে? হ্যাঁ, ইউ বলছে, তার মানে টিচারের সামনে কে ছিল? আমিই তো ছিলাম, আমাকে টিচার বলছে, তার মানে আমি যখন এটা, হ্যাঁ, আই মাইট শাইন ইন লাইফ, ভেরি গুড। দ্য টিচার উইশড দ্যাট আই মাইট শাইন ইন লাইফ। পরেরটা কি হবে? দ্য পিপল সেড লং লিভ দ্য প্রাইম মিনিস্টার, কি হবে? দ্য পিপল প্রেড দ্যাট, কি কি হবে? একটু আগে এটা করেছো, লং লিভ দ্য কিং করেছো, এখানে জাস্ট প্রাইম মিনিস্টার আছে, তাহলে কেমন হবে? হ্যাঁ, পুরাটা বলো তো, পুরো সেন্টেন্সটা বলো। মাইট লিভ লং, হ্যাঁ। তো এখানে হচ্ছে বুঝতে পেরেছো তো তাহলে কিভাবে দাঁড়াবে জিনিসটা। তো এখানে তোমরা প্রেইডও দিতে পারো, উইশডও দিতে পারো, ঠিক আছে। আহারে, আজকে এক্সারসাইজ করতে চেয়েছিলাম, ওটা হবে না মনে হচ্ছে। যাই হোক, এক্সক্লামেটরি সেন্টেন্স দেখো। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? বিস্ময়বোধক বাক্য, তাই না? মানে হ্যাঁ, মানে শুধু বিস্ময়ই না, মানে আবেগ প্রকাশক, ঠিক না? তো এখানে দেখো, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়, মানে ওখানে আর আবেগ থাকবে না। ওটাকে যখন তুমি পরোক্ষ উক্তিতে পরিণত করবা, মানে ইনডিরেক্ট স্পিচে পরিণত করবা, তখন ওই উচ্ছ্বাসটা আর সেন্টেন্সের মধ্যে থাকবে না, ওটা তোমার তখন পুরাটা লিখে দিতে হবে। এই যে দেখো, রিপোর্টিং ভার্বটা উঠে গিয়ে কি হবে? রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী, মানে ওই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যেটা বোঝাবে সেই অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়ে যাবে। এখানেও বিভিন্ন ইমোশন অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়ে যাবে। আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ ডিলাইট। যদি সারপ্রাইজ বা বিস্ময় বোঝায়, এক্সক্লেম উইথ ওয়ান্ডার বা এক্সক্লেম উইথ সারপ্রাইজ। আর যদি দুঃখ বোঝায় সেক্ষেত্রে এক্সক্লেম উইথ গ্রিফ বা এক্সক্লেম উইথ সরো বোঝাবে। আর যদি কোনো কিছু উইশ করা বোঝায়, শুভ ইচ্ছা বোঝায়, সেক্ষেত্রে উইশ হবে। আর যদি বিদায় বোঝায় তাহলে বিড হবে, ঠিক আছে, বিআইডি, বিড। তবে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে এটা পাস্ট টেন্সে থাকে, আমাদের অনেক ক্ষেত্রে বেড বসানো লাগে, BADE, বেড। বেড হচ্ছে বিডের পাস্ট ফর্ম। আর প্রতিজ্ঞা যদি বোঝায় তাহলে কি হবে? সোয়ার হবে, ঠিক আছে। আমি প্রতিজ্ঞা, ওই যে তোমরা শপথ করো না, আমি প্রতিজ্ঞা করিতেছি যে, তার মানে কি এটা প্রতিজ্ঞা, ওই ক্ষেত্রে আমরা সোয়ার বসাবো। আচ্ছা, এখানে কি বলছে দেখো, দ্য ক্যাপ্টেন সেড হুররে আওয়ার টিম হ্যাজ ওয়ান, মানে কি এখানে আনন্দ বোঝাচ্ছে না? এখানে তাহলে হবে দ্য ক্যাপ্টেন এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দেয়ার টিম হ্যাড ওয়ান। আচ্ছা, আমাকে এবার এখন একজন বলো, এখানে এক্সক্লেইমড উইথ জয় আমরা কিভাবে বুঝতে পারলাম? হ্যাঁ, এখানে দেখো হুররে একটা শব্দ আছে যেটা আনন্দ প্রকাশক শব্দ, তারপরে আমাদের টিম জিতে গেছে, এই খবরটাই একটা আনন্দ হওয়ার মতন খবর। কাজেই সেন্টেন্সের ভাব দেখে আমরা পিক করব যে আমরা কোন ভার্বটা ইউজ করব। যেহেতু এখানে আনন্দ বোঝাচ্ছে, এজন্য আমরা বলবো দ্য ক্যাপ্টেন এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, এবার এখানে বলো আওয়ারের জায়গায় দেয়ার হচ্ছে, ঠিক আছে, দেয়ার টিম হ্যাড ওয়ান।
তো এখানে হ্যাড কেন হলো, হ্যাড ওয়ান কেন হয়েছে বলো, এটা একজন আমাকে একটু বোঝাও। আওয়ার টিম হ্যাড ওয়ান, এখানে যে হ্যাজের জায়গায় হ্যাড কেন হয়ে গেল? কারণ এখানে দেয়ার বসানো হয়েছে। দেয়ার টিম বসানো হয়েছে, তো দেয়ার টিম বসালো বলে হ্যাড হয়ে যাবে, আর আওয়ার টিম বসানো হইলেই হ্যাজ হবে? এটা কোনো কথা? হ্যাড কেন বসাচ্ছে আমি তাই জিজ্ঞেস করেছি। যখনই ইনডিরেক্ট স্পিচ করি তখনই আমরা এর আগে একটা চার্ট দেখিয়েছিলাম, সবাইকে বলেছিলাম স্ক্রিনশট তুলে রাখো, বা গ্রামার বই থাকলে বাসায় ওই চার্টটা ভালো করে পড়ে ফেলবে। আওয়ার থাকলে দেয়ার বসাইতে হয়। আর পরের চেঞ্জটা টেন্সের কারণে, কারণ উপরের সেন্টেন্সটা আমরা দেখছি ক্যাপ্টেন সেইড, মানে ক্যাপ্টেন বলেছিল যে আমরা জিতেছি। তার মানে কি মূল ঘটনাটা কি পাস্টে ঘটেছে। তো এখন আমি যখন ওই ইনভার্টেড কমাটা তুলে দিব, মানে ওইটার হুবহু উক্তি হিসেবে থাকবে না, তখন কি আমাকে পুরা জিনিসটাই পাস্টে বলতে হবে। দ্য ক্যাপ্টেন এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দেয়ার টিম হ্যাড ওয়ান। আর আমরা জানি ইনডিরেক্ট স্পিচ করার সময় যদি ইয়ের মধ্যে কোটেশন মার্কের মানে ভিতর ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সে হ্যাজ থাকে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, ওইটাকে ইনডিরেক্ট করার সময় আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সের জন্য সবসময় কি সাবজেক্টের পরে হ্যাড বসাতে হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। এই জিনিসটাই আমি তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, কারণ এই কথাগুলো একদম শুরুর দিকে বলা হয়ে গিয়েছে যে কিভাবে কোন জায়গায় চেঞ্জ করতে হয়, কোন টেন্স থাকলে চেঞ্জ করে কোন টেন্স বসাতে হয়। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, একটুখানি দাঁড়াও, তোমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে, তো স্ক্রিনশটটা তুলে রাখি। এত অল্প মানুষ তোমরা ক্লাস অ্যাটেন্ড করো, কত মেয়ে, আর এখন মাত্র এই কয়জন। আচ্ছা, এরপরে দেখো রিপোর্টেড স্পিচটি হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হলে ইনডিরেক্ট ন্যারেশনে তার পরিবর্তে গ্রেটলি, ভেরি অথবা ভেরি মাচ অথবা শুধু গ্রেট এরকম দিয়ে বাক্যের ভাব প্রকাশ করা হয়। মানে দেখো এখানে কি বলছে, ইউ সেইড হোয়াট আ হ্যাপি নিউজ ইট ইজ। এখানে কি কোয়েশ্চেন করছে? হোয়াট দিয়ে তো নর্মালি কোয়েশ্চেন করে, এখানে কি প্রশ্ন করা হয়েছে? না, এখানে কি করা হচ্ছে, একটা খবর সম্পর্কে বলা হচ্ছে যে বাহ এটা তো খুবই ভালো সংবাদ। তো ওইটাকে যখন আমরা কি করব, ইনডিরেক্টে করে নিব, তখন বলতে হবে ইউ এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি হ্যাপি নিউজ। তো এখানে ভেরি হ্যাপি নিউজ না বলে ইট ওয়াজ গ্রেট নিউজ, ইট ওয়াজ আ গ্রেট নিউজ এভাবেও বলতে পারো, ঠিক আছে? তো এখানে যেহেতু হ্যাপি বলছে, ওইটাকে আরও ভালোভাবে প্রকাশ করার জন্য হোয়াট উঠিয়ে দিয়ে ইট ওয়াজ আ ভেরি হ্যাপি নিউজ এইভাবে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হোয়াট অথবা হাউ দিয়ে থাকলে ওই যে ইয়েটা থাকবে, যে অ্যাডজেক্টিভটা থাকবে তার আগে ভেরি বসাইতে হবে বা ভেরি মাচ বসাইতে হবে, ঠিক আছে? এই যে এখানে একটা এক্সারসাইজ আছে, এটা কি হবে অ্যান্সার? রেখা সেইড হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এটা কি হবে? ইনডিরেক্টে কি হয়? রেখা এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি, এই কি হচ্ছে দেখো, রেখা এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি বিউটিফুল। বিউটিফুল। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? জি মিস। হ্যাঁ, এখানে হাউ বসেছে দেখে চেঞ্জ করার সময় ইনডিরেক্টে নেওয়ার সময় হাউটা উঠাই দিতে হবে, উঠাই দিয়ে এক্সক্লেইমড উইথ জয় বসায় দ্যাট ওয়াজ ভেরি বিউটিফুল হবে। কে এরকম আওয়াজ করছো বাবা? এরকম করে না।
এখানে 3 নম্বরে একটা জিনিস আছে, দেখো দ্য ওল্ড ওম্যান সেইড অ্যালাস আই এম রুইন্ড।